আজকে পড়বে জিনোম এবং হিউম্যান জিনোম প্রজেক্ট এইচজিপি। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট, অথচ একটু থিওরিটিক্যাল এই জিনিসটা। তোমরা তো জানো যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, মানে যখন প্রয়োজন পড়বে তখন কোনো কিছু আবিষ্কার করা হবে। এবার হিউম্যান জিনোম প্রজেক্ট বলতে ধরো আমাদের শরীর প্রচুর জিন আছে। মানুষের জিনোমটা কাকে বলবো আমরা? জীবের, যে কোনো জীবের এক সেট ক্রোমোজোম বা হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে অবস্থিত সমস্ত জিনের সমষ্টিকে জিনোম বলা হয়। তাহলে তো আমরা বলতে পারি যে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমকে জিনোম বলবো। মানুষের দুটো জিনোম আছে। এবার দুটো হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম আছে বলেই মানুষের জিনোম দুটো। প্রত্যেকটা জিনের সংখ্যা হচ্ছে প্রায় 20 থেকে 25,000। জিন তো আমরা জানি যে রাসায়নিকভাবে সেটা ডিএনএ। তাহলে যদি মানুষের হ্যাপ্লয়েড সেটে 23টা ক্রোমোজোম থাকে আর 1 মিটার লম্বা রেখার মতো লিনিয়ার ডিএনএ যাতে থাকে, সেই 1 মিটার লম্বা ডিএনএটা আবার 23টা খণ্ডে বিভক্ত। এবার এই যে ডিএনএ সম্বন্ধে আমরা জানতে যাব কেন? তোমরা তো জানো যে অনেক জেনেটিক্যাল ডিসঅর্ডারসে নানা রকম ব্যাধি বা নানা রকম রোগ তৈরি হয়। সেই রোগগুলো যখন আমরা নির্ণয় করতে থাকবো, সেটা তো জেনেটিক্যাল ডিসঅর্ডার, যেটা উত্তরাধিকার সূত্রে বাবা বা মায়ের থেকে বা বাবা মা উভয়ের থেকেই সন্তানের দেহে পরিবাহিত হয়। তাহলে তাকে যখন সুস্থ করতে যাওয়া হবে তখন এমনি ওষুধে তো হবে না, তার শরীরের জিনের কথাটা আমাদের জানতে হবে। জিনের ব্যাপারটা জানতে পারলে তবেই তাকে ট্রিটমেন্ট করার জন্য, সেই জিনটাকে আবার ঠিক করার জন্য, রেকটিফাই করে দেওয়ার জন্য তাহলে জিনোমটা জানতে হবে আমাদের। আর জিনটা কি? ডিএনএর মধ্যে প্রচুর বেস আছে। সেই বেসের সিকোয়েন্স, ওই যে বলেছিলাম কোডন অ্যান্টিকোডন, সেই বেসের সিকোয়েন্সগুলোকে জানতে হবে। তা সেই জেনেটিক ডিসঅর্ডার জানতে হবে বলেই হিউম্যান জিনোম প্রজেক্টের কথাটা বিজ্ঞানীদের মাথায় এলো। সেটা একটা মেগা প্রজেক্ট, বিশাল একটা প্রজেক্ট। কেন? মানুষের দেহে জিনের সংখ্যার মধ্যে যে বেস আছে সেটা 3 × 10⁹। ওই অতগুলো বেসকে নিয়ে যদি কেউ ওই জিনোম সিকোয়েন্সটা জানতে চায় তাহলে $3 তার খরচ হবে। এবার একটা বেস করতে গিয়ে বেসের খরচ হবে $3। তাহলে অতগুলো বেসের সিকোয়েন্স জানতে গেলে খরচ পড়বে $9 বিলিয়ন, যেটা হিউজ অ্যামাউন্ট। সেই জন্য এটাকে একটা মেগা প্রজেক্ট বলা হচ্ছে। কারণ মানুষের জিনোম সম্বন্ধে জানতে হবে, না জানলে বিজ্ঞান এগোতে পারবে না। জেনেটিক ডিসঅর্ডারগুলো বিজ্ঞান সেই জেনেটিক ডিসঅর্ডার অনুযায়ী সেই সব শিশুদের সুস্থ করতে পারবে না। 1990 সালে প্রথম তৈরি হয়েছিল যে এই জিনোম প্রজেক্টটা, হিউম্যান জিনোম প্রজেক্ট, এটা করা হবে, বিজ্ঞানীদের মধ্যে করা হবে, এবং সেটা ইউএসএ, আমেরিকা সেটা বরাত নিয়েছিল যে আমরা এই পরীক্ষাটা করব। তা এই পরীক্ষাটা করতে গেলে 13 বছর সময় লাগবে। তাহলে 2003-এ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 2003-এ শেষ হয়নি, শেষ হয়েছিল 2006-এ। তা এত যে জিনোমের সিকোয়েন্সগুলোকে জানা হবে, এত সংখ্যক জিন মানুষের শরীরের মধ্যে রয়েছে, এটা যে জানা হবে, এটা কোথায় রাখা হবে? কারণ এত পাতা, এত লিখে রাখা তো একটা বিরাট ব্যাপার। তো একটা সফটওয়্যার তখন বানানো হয়েছিল, সেটাকে বলা হয়েছিল বায়ো ইনফরমেটিক্স। এই বায়ো ইনফরমেটিক্স সফটওয়্যারে এই সিকোয়েন্সগুলো সব স্টোর করে রেখে দেওয়া হলো। ইউএস গভর্নমেন্ট এই সিকোয়েন্সগুলো স্টোর করে রেখে দিল বায়ো ইনফরমেটিক্স এই সফটওয়্যার। এবার এই মানুষের জিনোম, যেহেতু মানুষ রিলেটেড, এখানে এই পরীক্ষা করতে গেলে কিছু ইস্যু তৈরি হয়েছে। সেটা হচ্ছে লিগাল ইস্যুস, সোশ্যাল ইস্যুস, এথিক্যাল ইস্যুস। এই লিগাল ইস্যুস, সোশ্যাল ইস্যুস বা এথিক্যাল ইস্যুস যাই থাকুক না কেন, এই ইস্যুগুলো, এইখান থেকে যদি কোনো প্রবলেম আসে, সেই প্রবলেমগুলো মেটাবার জন্য একটা টিম তৈরি করা হবে। সেই টিমটা হচ্ছে ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজিক্যাল ইনফরমেশন।
ইউএসএ, তোমার আমেরিকায় ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জি আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, এই দুটো সেন্টার মিলে ইউএসএ এই হিউম্যান জিনোম প্রজেক্টের কাজ শুরু করে। এই যে কাজটা শুরু হলে কিছু অ্যাপ্রোচ আছে। কীরকম? প্রথম অ্যাপ্রোচ হচ্ছে, ধরো যে ডিএনএর যে কোডিং পার্টটা আছে তার সিকোয়েন্সটা জানতে হবে। কীভাবে জানতে হবে? পদ্ধতি হচ্ছে ইএসটি, এক্সপ্রেসড সিকোয়েন্স ট্যাগস। আর সেকেন্ড অ্যাপ্রোচ হচ্ছে, তার আগে একটু বলে নিই, এই যে পরিকল্পনাটা, তার কৌশল কী? পরিকল্পনাটাকে তিনটে ধাপে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মানচিত্র তৈরি করতে হবে, সেটাকে ম্যাপিং বলে। তোমাদের এর আগের ইয়েতে একটা কোশ্চেন দিয়ে দিয়েছিলাম যে জিন ম্যাপিং কাকে বলে, সেটা এই চ্যাপ্টারের। আচ্ছা, ম্যাপিং বলে অনুক্রম তৈরি, মানে সিকোয়েন্সটাকে আমাদের তৈরি করতে হবে বা জানতে হবে, আর সেই কাজটার আমরা বিশ্লেষণ করতে হবে যে আমরা সিকোয়েন্সটা দেখে কী জানতে পারলাম। আচ্ছা, নাম্বার 1 হচ্ছে জিন ঘটিত এবং ভৌত মানচিত্র। জিন ঘটিত মানচিত্রগুলো চিহ্ন বা কিছু মার্কার দিয়ে নির্ণয় করা হয়। মার্কার জানো, যে ধরো আমরা বোর্ডে যখন মার্কার দিয়ে লিখি, লাল পেন, নীল পেন, সবুজ পেন, যাতে জিনিসটা হাইলাইট করা যায়, ঠিক সেরকম যখন আমি মানচিত্র তৈরি করছি বা ম্যাপ তৈরি করছি, কিছু মার্কার আমাকে ব্যবহার করতে হবে। আর সেটা হচ্ছে চিহ্ন। সেই চিহ্নগুলোর মাঝের দূরত্ব যেটা থাকবে সেটা হচ্ছে 2 থেকে 5 সিএম। সিএম হচ্ছে সেন্টিমর্গ্যান। তোমরা কিছু এখানে দৈর্ঘ্যের একক পাবে, দৈর্ঘ্যের বলো, ওয়েটের বলো, কিছু একক পাবে, যেই এককগুলোর সাথে তোমরা পরিচয় আগে পাওনি, কারণ তোমরা বড় বড় এককটা নিয়ে এতদিন ধরে কাজ করেছো। এবার তোমরা কোষের মধ্যে ঢুকে গেছো, কোষের সব থেকে ক্ষুদ্র যেই পার্ট, সেই ডিএনএর মধ্যে ঢুকে যাচ্ছে। এবার তাদের দৈর্ঘ্য মাপার, ওজন মাপার এককগুলো কিন্তু একটু অন্যরকম, যেটা এবার জানবে। তাহলে চিহ্নগুলোর মাঝের দূরত্ব হচ্ছে 2 থেকে 5 সিএম, সেন্টিমর্গ্যান। এই যে জিন ঘটিত মানচিত্র যেটা তৈরি করা হলো, ওই যে জিনগুলো থাকবে তার মধ্যে মধ্যে পুনঃসংযোগতে বারবার সংঘটন ঘটিয়ে ওটা দূরত্ব নির্ণয়ের মাধ্যমে ওটাকে তৈরি করা হচ্ছে। এই কাজে কার কার সাহায্য নিতে হবে? চিহ্ন প্রদানকারী জিন RFLP এদের সাহায্য নিতে হবে। ভৌত মানচিত্রে জিনগুলোর ক্রমপর্যায় আর চিহ্নগুলোর মাঝের দূরত্ব দেখতে হবে, কারণ তুমি একটা জিনিস চিন্তা করবে, তুমি ওই সিকোয়েন্সগুলোকে জানতে চাইছো। সেই সিকোয়েন্স জানতে গেলে কিন্তু কত দূরে দূরে সেই সিকোয়েন্সগুলো আছে সেটা কিন্তু আমার আগে মেপে দেখতে হবে। নিউক্লিওটাইড বেস পেয়ার দিয়ে ভৌত মানচিত্র প্রকাশ করা হয়। প্রত্যেকটা ক্রোমোজোমে 30,000 চিহ্ন থাকে, এগুলো 100 কিলো বেস বাদে বাদে থাকে। এইভাবে একটা মানচিত্র তৈরি করা হলো, যেটাকে বলা হচ্ছে জেনেটিক ম্যাপ। আচ্ছা, মার্কারগুলো কী কী? এই যে বললাম মানচিত্র চিহ্ন দিয়ে নির্ণয় করা হয়, সেই চিহ্ন বা মার্কারগুলোর উদাহরণ কি? সিম্পল সিকোয়েন্স রিপিটস বা SSRS, সিকোয়েন্স ট্যাগড সাইটস বা STSS, মাইক্রো স্যাটেলাইটস, সিঙ্গল নিউক্লিওটাইড পলিমরফিজমস বা SNPS। এগুলোর ফুল নেম লিখতে আসে আর কি। আচ্ছা, যেই মার্কার দিয়ে তোমার একটা ম্যাপ তৈরি করা হয়ে গেল, তারপরে তুমি অনুক্রম তৈরি বা সিকোয়েন্সটা তৈরি করতে হবে। হিউম্যান জিনোম প্রজেক্টের প্রথম একটা সর্বসাধারণের জন্য এক পাবলিক, যেটাকে বলা হয়, সেরকম একটা প্রজেক্ট ছিল, যেখানে আন্তর্জাতিক 20টার বেশি গবেষণার দল অংশগ্রহণ করেছিল, যারা একসঙ্গে এটাকে বলেছিল সিকোয়েন্সিং কনসোর্টিয়াম, হিউম্যান জিনোম সিকোয়েন্সিং কনসোর্টিয়াম, HGSC। এরা যে কৌশল নিয়েছিল তাকে বলা হয়েছিল ম্যাপ বেসড সিকোয়েন্সিং। একটা ম্যাপ তৈরি করতে হবে, তার উপর বেস করে সিকোয়েন্সটা জানতে হবে। এর প্রথম কৌশল হচ্ছে, প্রথমে জিনোমের জিন ঘটিত আর ভৌত মানচিত্র গঠন করে মানচিত্রটা জানা, জেনেটিক চিহ্নটা রয়ে গেল। ওই জেনেটিক চিহ্নগুলো পরে জিনোমের ছোট ছোট টুকরোগুলোকে নির্দিষ্ট সজ্জায় সাজাতে সাহায্য করে। আর
এছাড়া যে বড় যে ধরো জিন ঘটিকার ভৌত মানচিত্র পাওয়া গেলে যে ক্রোমোজোমদের বা ক্রোমোজোমের বড় টুকরোগুলোকে আলাদা করা হবে। কিভাবে আলাদা করা হবে? পালস ফিল্ড জেল ইলেকট্রোফোরেসিস বা ফ্লো সাইটোমেট্রি, এই পদ্ধতিতে বড় আর ছোট ক্রোমোজোমগুলোকে আলাদা করা হলো। প্রত্যেকটা ক্রোমোজোমকে আবার রেস্ট্রিকশন এনজাইম বা রেস্ট্রিকশন উৎসেচক দিয়ে তাকে পরিপাক করা হয়, মানে ভাঙা হয়। এর মানে অল্প সময়ের জন্য রেস্ট্রিকশন উৎসেচক ব্যবহার করে জিনোমের সব রেস্ট্রিকশন সাইটগুলো কিন্তু কাটে না। তাহলে যেই বড় অংশগুলো কাটলো, সেই বড় অংশগুলো আংশিক আবৃত ডিএনএ দ্বারা থেকে গেল, সেগুলোকে ক্লোন করা হবে। ক্লোন করা হবে মানে সেইগুলোকে আবার বেশি করে তার মাল্টিপ্লিকেশন তৈরি করতে হবে, করে তাকে অনেক সংখ্যায় বাড়াতে হবে। তাহলে তার জন্য আমাদের একটা ভেক্টর লাগবে। ভেক্টরটা কি? ধরে নাও তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছ, তোমার একটা যানবাহনের একটা ব্যাপার থাকবে যেটাতে করে তুমি যাবে। ভেক্টর হচ্ছে সেরকমই জিন ট্যাক্সি বলতে পারো, যে এই ফ্র্যাগমেন্টগুলোকে নিয়ে ওই যে মাল্টিপ্লিকেশান করার জন্য হোস্ট সেলের দিকে যাবে, যেটা পোষক কোষ। তাহলে জিন ট্যাক্সি বা ভেক্টর ফ্র্যাগমেন্টকে নিয়ে হোস্ট সেলের দিকে যাবে। সেটা কসমিড হতে পারে, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম বা ওয়াইএসি হতে পারে, ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম বা বিএসি ব্যাক হতে পারে। তাহলে ভেক্টর আমাদের কি? কসমিড, ইয়াক বা ব্যাক, এইগুলো হচ্ছে আমাদের ভেক্টর। পরের বড় ক্লোনগুলোকে তাদের ক্রোমোজোমে অবস্থিত সজ্জা অনুযায়ী নির্দিষ্ট বিন্যাস অনুসরণ করে সাজানো হবে। এবারে ওই যে জেনেটিক চিহ্নগুলো আমরা জেনে গেছি, এবার কিছু অনুসন্ধানকারী সাহায্যে জেনেটিক চিহ্নগুলো দিয়ে খুঁজে বার করতে হবে এবং ক্লোনগুলোকে চিহ্ন অনুযায়ী সাজাতে হবে। কোনো কোনো ক্লোন খুব বড় হওয়ার জন্য অনেক চিহ্ন থাকে, আবার দেখা যায় যে একটা ক্লোনের সাথে অপর ক্লোনের মধ্যে কিছু ওভারল্যাপিং অংশ পাওয়া যাচ্ছে। যেমন দেখো এই ছবিটা, ক্লোন এ আর ক্লোন বি, আর ক্লোন বির দেখো সাথে যে একটা ক্লোন সিও দেখানো আছে। এবার ক্লোন এর সাথে দেখো একটা ওভারল্যাপিং একটা অংশ, যেটাকে আমরা বলছি কন্টিগ। কয়েকটি আংশিক আবরকযুক্ত ডিএনএর টুকরো যারা অবিচ্ছিন্ন ডিএনএর টুকরো গঠন করে, যেখানে M1, M2, M3, M4, M5 সবটাই আছে। ক্লোন এতে ছিল M1, M2, বিতে ছিল M2, M3, M4, সিতে ছিল M4, M5, আর কন্টিগে দেখো M1, M2, M3, M4, M5 সবটাই আছে। কয়েকটা আংশিক আবরণযুক্ত ডিএনএর টুকরো এরা। এবার কন্টিকে ডিএনএর টুকরো ঠিক ঠিক সজ্জায় জুড়ে দেওয়া হলো। বড় টুকরোগুলোকে ছোট ছোট আংশিক আবরণযুক্ত টুকরোয় কাটা হলো। ছোট ছোট টুকরোগুলোর সিকোয়েন্সটা তৈরি করা হলো বা নির্ণয় করা হলো। এরপর সেগুলোকে পরপর সাজিয়ে বড় ক্লোনদের অনুক্রম বের করা হলো। আর অন্য পদ্ধতিতে ক্লোনদের সাজানো হয় রেস্ট্রিকশন উৎসেচক দিয়ে কেটে কেটে টুকরো করে। সেই টুকরো, যেটা একটু আগে বললাম, সেই টুকরোগুলোকে চিহ্ন হিসেবে ধরে আংশিক আবরক অংশগুলোকে খুঁজে ধারাবাহিক সজ্জা বজায় রেখে সাজানো হয়। তারপর তাদের অনুক্রম বা সিকোয়েন্স তৈরি করা হলো। এইভাবে ক্রোমোজোমের সমস্ত ডিএনএর অনুক্রম খুঁজে বের করা হলো। এই ছবিটা দেখো জিনোমিক ডিএনএ, সেটাকে আবার কেটে অসংখ্য ছোটো ছোটো টুকরো তৈরি করে ব্যাকটেরিয়া ক্লোন করিয়ে নেওয়া হলো। তার একটা যে সিকোয়েন্স তৈরি হলো অনুক্রম, দেখো TTA, CCA, CGGG, CA। সেইটা এবার আংশিক আবরক অংশগুলোর মাধ্যমে কম্পিউটারের সাহায্যে পুরো জিনোমের সজ্জা নির্ধারণ করা হলো। এখানে দেখো হোল জিনোম শর্টকাট সিকোয়েন্সিং এটাকে বলে। কীরকম? ক্রেইগ ভেন্টার এবং সেলেরা জিনোমিক্স এই অনুক্রম তৈরির এই পদ্ধতিটা ব্যবহার করেন। এখানে প্রথমে গোটা ডিএনএকে অসংখ্য ছোটো ছোটো টুকরোয় কেটে ফেলা হলো। টুকরোগুলোতে অসংখ্য আংশিক আবরক অংশ থাকে। ডিএনএ টুকরোগুলোকে ব্যাকটেরিয়ায় ক্লোন করা হয়, আবার আংশিক আবরক অংশ দ্বারা ধারাবাহিকভাবে সাজানো হয়। এই অনুক্রম তৈরিটা পুরোটাই কম্পিউটারের মাধ্যমে করা হয়, যাতে খুব তাড়াতাড়ি অনুক্রমটা বা সিকোয়েন্সটা তৈরি করা যায়।
যেমন দেখো এখানে যদি টি টি এ সি সি এ এইটা রয়েছে, এটা ঠিক পরিপূরক হচ্ছে জি জি জি, না এটা এটা রইলো। এটার পর দেখো আরেকটা এখানে যে তৈরি হলো, এই যে টি সি সি টি ওভারল্যাপিং হয়ে দেখো পরেরটা আবার একটা তৈরি হয়েছে টি সি সি টি। এই জিনিসটা হোল জিনোম শর্টগান সিকোয়েন্সে এই পুরোটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এইটা কম্পিউটারের মাধ্যমে সিকোয়েন্সটা তৈরি করা হয়, এটাকে বলা হচ্ছে হোল জিনোম শর্টগান সিকোয়েন্সিং। এইভাবে আমাদের সিকোয়েন্সটা জানা হয়ে গেল, জিনের মধ্যে কী সিকোয়েন্স আছে। এবার কাজটা যখন বিশ্লেষণ করা যাবে তখন কি জানা যাবে, অনুক্রম নির্ণয়ের পরে জিনগুলোর কাজ জানা যাচ্ছে, কোনো মিউটেশনের জন্য কী রোগ হতে পারছে, এইসব জিনগুলোর কাজ তখন খুঁজে বার করা যায়। আচ্ছা, হিউম্যান জিনোম প্রজেক্টের সুবিধা কী? ধরো মানুষের জিনগুলোর অবস্থান, দৈর্ঘ্য, কাজ এগুলো জানা যায়। অনেক জীববিদ্যা বিশেষজ্ঞ, রসায়নবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কম্পিউটার, এতজন কম্পিউটার বিশেষজ্ঞ, এদের সবার কিন্তু সাহায্যের দরকার এই হিউম্যান জিনোম প্রজেক্ট তৈরি করতে গিয়ে। তো এই এইচজিপির মাধ্যমে যে সংগ্রহ করা জ্ঞান তো অনেকের ব্যবহারে কাজে লাগে। যেমন ধরো রোগ নির্ণয় চিকিৎসা, যেটা সবার আগে বললাম, জিন গঠিত সংবাদ সংগ্রহ করা, কোনো পরিবারে কোনো রোগের খোঁজ আছে, খোঁজ পাওয়া সেটা আছে নাকি, জিন থেরাপি দ্বারা রোগের উপশম করা, পিতৃত্ব মাতৃত্ব নির্ণয় করা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং দ্বারা ক্রিমিনালদের খুঁজে বের করা, এই কাজগুলো করা যায়। আর অসুবিধাটা কি, সব কিছুরই দেখবে একটা অসুবিধা থাকে। হিউম্যান জিনোম প্রজেক্টের অসুবিধা আছে, সেটা হচ্ছে কোনো মিউটেশন কোনো পরিবারের মধ্যে দেখা গেছে, যার ফলে একটা ধরো দেরিতে ঘটা মারণ রোগ, যেমন হান্টিংটনের রোগ ঘটে। এই হান্টিংটনের রোগটা মানুষ মধ্য বয়সে মারা যায়, শৈশব বা যৌবনে রোগের চিহ্ন দেখা যায় না। নিয়োগকর্তারা তাদের পরিবারের কাউকে চাকরি নাও দিতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো মেডিকেল কলেজ বা তাদের মেডিকেল কোর্সে ভর্তি নাও করতে পারে, কারণ এই হিউম্যান জিনোম প্রজেক্ট থেকে যদি দেখা যায় যে কোনো এমন কিছু মিউটেশন হয়ে গেছে যার ফলে এই মারণ রোগ ঘটছে, কিন্তু প্রথম থেকে সেটা দেখা যাচ্ছে না, সেটা মানুষের মধ্য বয়সে দেখা যাচ্ছে। তো এইরকম রোগ বা এইচডি ক্যান্সারের জিন কোনো পরিবারে থাকলে বিমা কোম্পানি স্বাস্থ্য বিমা নাও করাতে পারে। আর এইরকম পরিবারের মধ্যে সদস্যদের বিবাহে অবশ্যই বাধা আসবে। এই কথাটা পড়াতে গিয়ে একটা টার্ম ইউজ করলাম, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। পরেরটাতে আমি আসছি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং হচ্ছে ওই যে ডিএনএ সিকোয়েন্স বা অনুক্রম বার করা হলো, তার সাহায্যে কোনো ব্যক্তিকে শনাক্তকরণ করার পদ্ধতি। প্রত্যেক মানুষের জিনোমের কিছু অংশ কিন্তু বেশি মাত্রায় পরিবর্তনশীল। প্রত্যেক ব্যক্তির ডিএনএ নিউক্লিওটাইড সজ্জা অদ্বিতীয় এবং গতানুগতিক আঙুলের ছাপ ব্যবহার করার মতো। ডিএনএর অনুক্রম কিন্তু ব্যক্তিবিশেষে নির্দিষ্ট, যার জন্য কোনো ব্যক্তির শনাক্তকরণ কিন্তু সম্ভব ডিএনএ দিয়ে। অ্যালেক জেফ্রিস তার সহকর্মীরা 1984 সালে লাইসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং প্রথম প্রস্তুত করেছে। প্রিন্সিপাল বা মূল নীতি কী ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের? মানুষের মোট ডিএনএ 25% আরএনএ উৎপন্ন করে, অর্থাৎ সেটা সক্রিয়, বাকি ডিএনএ কিন্তু নিষ্ক্রিয়। ডিএনএর 2% মোটে প্রোটিন উৎপন্ন করে। আর নিষ্ক্রিয় ডিএনএর 30 থেকে 40% বেসগুলো ছোট ছোট পুনরাবৃত্তি সজ্জা দ্বারা গঠিত থাকে। এই প্রকার পুনরাবৃত্তি অনুক্রম বা রিপিটেড সিকোয়েন্স ডিএনএর মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে। তার মানে যেই বেসগুলো 30 থেকে 40% বেসগুলো, এরা কিন্তু মানে পুনরাবৃত্তি সজ্জা বা অনুক্রম তৈরি করে বিক্ষিপ্তভাবে ডিএনএর মধ্যে ছড়িয়ে আছে। কিছু সজ্জা আবার একসঙ্গে জড়ো হয়ে একটা গুচ্ছ তৈরি করে বা ক্লাস্টার তৈরি করে। এই রকম সজ্জার গুচ্ছকে বলে ট্যান্ডেম। আর এই যখন ট্যান্ডেমগুলো পুনরাবৃত্তি হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে স্যাটেলাইট ডিএনএ। তোমরা এর আগে স্যাটেলাইট ডিএনএ পড়েছিলে, স্যাট ডিএনএ, এটা হচ্ছে এইখান থেকে দেখো বুঝতে পারবে। পুনরাবৃত্তি অনুক্রমের এক একটি গুচ্ছকে তাহলে স্যাটেলাইট বলছি। প্রত্যেকটা অনুক্রম বিভিন্ন প্রকার বেস সংখ্যা দ্বারা গঠিত হতে পারে, কিন্তু স্যাটেলাইটে খুব কম সংখ্যক পুনরাবৃত্তি থাকে।
যখন থাকে কিছু কিছু স্যাটেলাইটে, তখন তাকে বলবো আমরা মিনি স্যাটেলাইট। এবার এক ব্যক্তির মিনি স্যাটেলাইটের সঙ্গে কিন্তু অপর ব্যক্তির মিনি স্যাটেলাইটের পার্থক্য আছে। ওই ব্যক্তিদের পুনরাবৃত্তি সংখ্যার মধ্যে বেশি মাত্রায় প্রকারভেদ দেখা যায়, যেমন মিনি স্যাটেলাইটগুলোকে সেজন্য VNTRS মানে ভেরিয়েবল নাম্বার টেন্ডেম রিপিটস বলে। প্রত্যেক লোকের কোনো একটা বিশেষ লোক আছে, দুটো করে অ্যালিলিক মিনি স্যাটেলাইট থাকে, যার একটা এসেছে বাবার কাছ থেকে আর একটা এসেছে মার কাছ থেকে। কোনো একজনের মিনি স্যাটেলাইটের দৈর্ঘ্য পর্যালোচনা করেই কিন্তু জেনেটিক ফিঙ্গারপ্রিন্টিং করা হয়। ধরো এই যে ছবিটা, 6টা অনুক্রম বা সিকোয়েন্স আছে বেসের, এটা ক্রোমোজোম, এটা মাতার ক্রোমোজোম হচ্ছে 12টা অনুক্রমের আরেকটা ক্রোমোজোম হচ্ছে 12টা অনুক্রমের, আর পিতার একটা দিক দেখাচ্ছি 5টা অনুক্রমের, আর একটা হচ্ছে মিনি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত 10টা অনুক্রম। এইভাবে বেস সিকোয়েন্সগুলো মানে ওই জায়গাটা আমরা সিলেক্ট করা হলো। এবার রেস্ট্রিকশন সাইট সেটা রেস্ট্রিকশন উৎসেচকের দ্বারা মিনি স্যাটেলাইটের দুপাশে ডিএনএকে টুকরো করে দেওয়া হয়। এবার এদের মধ্যে মাতা আর পিতার মধ্যে মিওসিস নিষেক ভ্রূণের হলো, জাইগোট তৈরি হলো। হবার পরে দেখো প্রবাবিলিটি হচ্ছে 4জন শিশু, তোমরা তো জানো F2তে 4টে অপত্য তৈরি হয়। এই 4জন শিশুর মধ্যে দেখে নাও 6 অনুক্রম, 5 অনুক্রম, একটা 6 অনুক্রমের সাথে 10 অনুক্রম, একটা 12 অনুক্রমের সাথে 5 অনুক্রম, একটা 12 অনুক্রমের সাথে 10 অনুক্রমের মিলন হলো। তাহলে 4 ধরনের শিশু উৎপন্ন হলো। এই 4 ধরনের শিশু যখন উৎপন্ন হলো, তাদের আকৃতি অনুসারে জেল ইলেকট্রোফোরেসিসের দ্বারাই ডিএনএগুলোকে আলাদা করা হলো, ওই সিকোয়েন্স অনুযায়ী আলাদা করা হলো। কীভাবে আলাদা করা হবে? প্রথমে ডিএনএকে সংগ্রহ করতে হবে। বিভিন্ন প্রকার দেহকোষ থেকে ডিএনএ সংগ্রহ করা হয়। সেটা কোথা থেকে করা হয়? রক্ত থেকে, শুক্রাণু, চুলের ফলিকল, মৃত মানুষের কলাকোষ, লালারস, এসব থেকে ডিএনএকে নিষ্কাশন করা হয়। ডিএনএর পরিমাণ কম হলে পিসিআরের সাহায্যে ডিএনএর পরিমাণ বাড়ানো হয়। এই পিসিআরটা আমরা পরবর্তী একটা চ্যাপ্টারে একদম ডিটেলে পড়ব। নাম্বার 2 হচ্ছে রেস্ট্রিকশন উৎসেচক দ্বারা ডিএনএকে কাটা হয়, যেটা সিকোয়েন্স তৈরি করার সময় যেরকম কাটা হয় ঠিক সেরকমভাবে কাটা হলো। ইলেকট্রোফোরেসিস দ্বারা ডিএনএ টুকরোগুলোকে পৃথক করা হয়, সেটা সিকোয়েন্স পড়ার সময় দেখেছিলে। ইলেকট্রোফোরেসিস দিয়ে ডিএনএর বড় অংশ ছোট অংশ পৃথক করা হয়, ছোটোটা আগে থাকে বড়টা পরে থাকে। নাম্বার 4 হচ্ছে সাউদার্ন ব্লটিং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাউদার্ন ব্লটিং হচ্ছে যার সাহায্যে জেল থেকে ডিএনএকে নাইট্রোসেলুলোজ বা নাইলন ফিল্টারে স্থানান্তরিত করা হয়। স্থানান্তরণ যখন হবে তার আগে দ্বিতন্ত্রী ডিএনএকে একতন্ত্রী করে নেওয়া হয়, মানে দুটো একই সাথে কিন্তু করা হয় না। একতন্ত্রী ডিএনএকে ইউভি রশ্মির সাহায্যে নাইট্রোসেলুলোজ বা নাইলন ফিল্টারে ভালো করে আটকে দেওয়া হয়, আর তার সাথে তেজস্ক্রিয় প্রব যেগুলো রেডিয়েটারের কাজ করবে সেটা দিয়ে একতন্ত্রী ডিএনএ সংকরায়ন করানো হলো। নাম্বার 5 হচ্ছে এক্সরে ব্যবহার করা হয়। ওই যে তেজস্ক্রিয় প্রবযুক্ত ডিএনএকে এক্সরে মাধ্যমে খুলে দিয়ে মিনি স্যাটেলাইটগুলো বা VNTRS এইগুলোকে গাঢ় বন্ধনীর মতো দেখা যাচ্ছে। মানে এটা তো ছবি দেখে বোঝা যাবে, বুঝেছ? ছবিতে একটা গাঢ় বন্ধনীর মতো দেখা যাচ্ছে। এই গাঢ় বন্ধনীগুলোর ছবিটাকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা ডিএনএ প্রোফাইলিং অটো রেডিওগ্রাম বলে। নাম্বার 6 হচ্ছে মাল্টিলোকাস প্রোব এবং সিঙ্গেল লোকাস প্রোব। বিভিন্ন ব্যক্তির মিনি স্যাটেলাইটগুলো বিভিন্ন দৈর্ঘ্যের হয়, সেখান থেকেই কিন্তু আইডেন্টিফিকেশানটা সোজা হয়, এটা কিন্তু এক হয় না। প্রোবগুলো নাইলন ফিল্টারে অবস্থিত বিভিন্ন বন্ধনীর সঙ্গে যুক্ত হয় এবং বিভিন্ন ব্যক্তিতে আলাদা আলাদা স্থানে গিয়ে যুক্ত হয়। এই যে বিভিন্ন বন্ধনীর মধ্যে বিভিন্ন দৈর্ঘ্যের মিনি স্যাটেলাইট থাকে, সেটা বিভিন্ন ব্যক্তিতে কিন্তু বিভিন্ন রকমের নকশা তৈরি করে। যদি প্রবগুলো অনেক প্রকার মিনি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হয়, অনেক প্রকার বন্ধনী গঠন করে, তখন তাকে মাল্টিলোকাস প্রোব বলে। মাল্টিলোকাস প্রোবে নাইলন ফিল্টারে অনেকগুলো গাঢ় বন্ধনী দেখা যায়। বেশি গাঢ় বন্ধনী থাকলে নকশার চেহারাও কিন্তু বিশেষ বিশেষ ধরনের হয়। তাহলে প্রতিটা ব্যক্তিতে যদি ধরো
একটা মিনি স্যাটেলাইটকে লক্ষ্য রেখে প্রোব তৈরি করা হচ্ছে, তাহলে প্রত্যেকটা হোমোলোগাস ক্রোমোজোমের জন্য একটাই গাঢ়বন্ধনী উৎপন্ন হবে, আর দুটো হোমোলোগাস ক্রোমোজোম থাকলে দুটো গাঢ়বন্ধনী উৎপন্ন হবে। একে বলা হচ্ছে সিঙ্গেল লোকাস প্রোব। একটা সিঙ্গেল লোকাস প্রোবের জন্য দুটো গাঢ়বন্ধনী উৎপন্ন হবে, আর দুটো সিঙ্গেল লোকাস প্রোবের জন্য 4টে হবে, 3টের জন্য 6টা হবে। এইভাবে প্রোবগুলো দিয়ে গাঢ়বন্ধনী তৈরি করা হলো, যেটা আমরা ছবিতে এক্সরে দিয়ে করা হচ্ছে, তো এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের প্রয়োগ কী, এটার ব্যবহার কী, কেন এটা করব? প্রথম থেকেই যেটা বললাম, পিতৃত্ব এবং মাতৃত্ব নির্ধারণ করতে গেলে এটা ভীষণভাবে একটা উপযোগী পরীক্ষা। অপরাধী শনাক্তকরণ, পরিবার ব্যক্তিগত শনাক্তকরণ এবং কোনো জিনঘটিত বিশৃঙ্খলা দেখা গেলে, যার জন্য জিনঘটিত জেনেটিক ডিসঅর্ডার যেগুলো হয়, সেই বিশৃঙ্খলাগুলো যদি দেখা যায়, তখন কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে সেই সিকোয়েন্সটাকে নির্দিষ্ট করে ওটাকে আলাদা করা যাবে এবং চিহ্নিত করা যাবে, যার ফলে ওই অসুখগুলোকেও যাতে নির্ণয় করে সেটাকে সুস্থ করা যেতে পারে। তার জন্য কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের একটা বেশ ভালো ভূমিকা রয়েছে। তাহলে এই বংশগতির আণবিক ভিত্তি, এই চ্যাপ্টারটা তোমাদের শেষ হয়ে গেল। চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 6 এই দুটো কিন্তু ভীষণ ভালো করে পড়তে হবে, বারবার পড়বে।